ইকে গপ্পতে আপনাদের স্বাগতম। আজকের গল্প অব্যক্ত কথাগুলো। অভি রাস্তা পার হচ্ছিল। একটি মেয়ে তাকে দেখে হাসল। অভির মনে হলো বলতে, তোমার হাসি সুন্দর, কিন্তু লজ্জায় বলল না। সেই কথাটি মুহূর্তেই বাতাসে মিলিয়ে গেল, একটি সোনালি স্পার্কের মতো। সেদিনই অভি লক্ষ্য করল অদ্ভুত কিছু। সে এখন কথাগুলো দেখতে পাচ্ছে, যে কথাগুলো মানুষ বলে না, সেগুলো দৃশ্যমান হয়ে ওঠে তার চোখে। যেমন ভালোবাসার স্বীকারোক্তি, রং গোলাপি ধোয়া, ক্ষমা চাওয়া, রং নীল টিয়ারড্রপ, সতর্কতা, রং লাল সতর্কতা চিহ্ন, উপেক্ষিত প্রশংসা, রং সোনালি স্পার্ক। সবচেয়ে বেশি তিনি দেখেন, আমি তোমাকে ভালোবাসি। গোলাপি ধোঁয়ায় মোড়া শব্দগুলো যে কারুর মুখ থেকে বের হতে চায়, কিন্তু গলায় আটকে ফিরে যায়। এক রাতে এক বৃদ্ধাকে অনুসরণ করে অভি পৌঁছাল শহরের প্রান্তে এক পুরাতন লাইব্রেরিতে। দরজায় সাইন, অব্যক্ত গ্রন্থাগার, সাবধান, এখানে শব্দ জন্ম নেয়। ভেতরে বিশাল হলঘর, সেলফে সাজানো কয়েক লাখ কাঁচের বোতল, প্রতিটিতে এক একটি অকথিত কথা। বৃদ্ধা নিজেকে পরিচয় দিলেন শ্রীমতী শব্দবতী। তিনি এই গ্রন্থাগারের রক্ষক। তিনি বললেন, 10 লক্ষেরও বেশি অব্যক্ত কথা জন্ম নেয় এই শহরে প্রতিদিন। কেউ আই লাভ ইউ বলতে পারে না, কেউ সরি বলতে ভুলে যায়, কেউ হেল্প মি বলার সাহস পায় না। এগুলো এখানে জমা হয়। অভি একটি বোতল তুলল। ভেতরে ঘূর্ণায়মান গোলাপি ধোঁয়া। লেবেলে লিখা, রাজীব প্রিয়াঙ্কাকে 15 মার্চ 2023 রাত 11:34 এটার কি হবে? অভি জিজ্ঞেস করল। 99% কথার মেয়াদ শেষ হয়ে যাবে, তারা ধীরে ধীরে মিলিয়ে যাবে। কিন্তু কিছু কথা, যেগুলোতে প্রচণ্ড ইচ্ছা থাকে, তারা বেঁচে থাকে এবং তারা তাদের গন্তব্য খোঁজে। পরের দিন অফিসে অভি দেখল তার বসের মুখ থেকে একটি ক্ষমা চাওয়ার নীল টিয়ার ড্রপ বারবার বের হতে চাচ্ছে, কিন্তু তিনি গিলে ফেলছেন। সেটি ছিল তার সাব কোঅর্ডিনেটরের জন্য। তাকে তিনি অন্যায়ভাবে বকাঝকা করেছেন। সন্ধ্যায় অভি দেখল সেই সাব অর্ডিনেটরের বাসায় একই রকম নীল টিয়ার ড্রপ। তিনিও ক্ষমা চাইতে পারছেন না তার স্ত্রীর কাছে। কথাগুলো কেন আটকে যায়? অভি জিজ্ঞেস করল শ্রীমতী শব্দবতীকে। ভয়, অহংকার, সময়ের অভাব। কিন্তু আসল কারণ, আমরা ভাবি পরে বলবো, কিন্তু পরের দিন কখনো আসে না। এগুলোর
শক্তি আছে। হ্যাঁ, অব্যক্ত আই লাভ ইউ হার্ট অ্যাটাকের চেয়েও ব্যথা দেয়। অব্যক্ত সরি সম্পর্কের ক্যান্সার সৃষ্টি করে। আর অব্যক্ত গুড বাই সেটি মানুষকে ভূত করে ফেলে। শারীরিকভাবে বেঁচে থাকে, কিন্তু আত্মা চলে যায়। অভি শিখল উপেক্ষিত প্রশংসা জমা হয় বুকে, তৈরি করে বিষণ্ণতা। অপ্রকাশিত ক্রোধ লিভারে জমা, তৈরি করে পিত্ত। অব্যক্ত কৃতজ্ঞতা হাত কাঁপায়। না বলা সত্য দৃষ্টিশক্তি নষ্ট করে। একদিন তিনি দেখলেন একটি ভয়ঙ্কর দৃশ্য। এক যুবকের মুখ থেকে আমি আত্মহত্যা করতে চাই কথাটি বারবার বের হতে যাচ্ছিল কালো কাচের মতো ভাঙা অক্ষরে, কিন্তু যুবক তা চেপে রাখছিল। অভি সাহস করে বলল, তুমি কি কিছু বলতে চাইছ? যুবক চমকে তাকালো। কিভাবে জানলেন? শুধু বুঝলাম। বলো, আমি শুনব। সেই কথাটি শেষ পর্যন্ত বলা হলো, এবং সেটি বলার সাথে সাথেই অভি দেখলেন কালো অক্ষরগুলো বাতাসে গলে পরিষ্কার হয়ে গেল। শ্রীমতী শব্দবতী মারা গেলেন। মৃত্যুশয্যায় তিনি অভির হাতে চাবি দিলেন। এই গ্রন্থাগার এখন তোমার দায়িত্ব, কিন্তু একটি নিয়ম, তুমি কখনো নিজের অব্যক্ত কথা এই বোতলে রাখতে পারবে না, কারণ রক্ষক নিজেই যদি বিষ জমা করে। অভি বুঝল না, যতদিন না সে নিজের প্রথম অব্যক্ত কথা সঞ্চয় করতে বাধ্য হল। সে প্রেমিকা মেঘলাকে দেখতে পেত প্রতি রাস্তায়। তাদের ব্রেকআপ হয়েছিল 2 বছর আগে। শেষ কথা বলা হয়নি, আমি তোমাকে মিস করি। কথাটি প্রতিদিন তার মুখে আসে, কিন্তু সে চেপে রাখে। একদিন খুব কষ্টে সে কথাটি একটি বোতলে বন্দি করল। পরের দিন থেকে অদ্ভুত ঘটনা, সে মেঘলাকে সত্যি সত্যি দেখতে শুরু করল। রাস্তায়, মার্কেটে, তার বাসার সামনে। কিন্তু মেঘলা ছিল না। সেটি ছিল কথাটির শক্তির যে রূপ ধারণ করেছে। অব্যক্ত কথাগুলি যখন বেশি জমা হয়, তারা জীবিত হয়ে ওঠে। তুমি কেন আমাকে ভালোবাসো না হয়ে ওঠে একটি ছায়া যে অনুসরণ করে। তুমি আমার বাবা নও হয়ে ওঠে একটি দরজা যে বন্ধ থাকে না। আমি অসুস্থ হয়ে ওঠে একটি ঠান্ডা হাত যে স্পর্শ করে। অভি দেখল তার শহর এখন অব্যক্ত কথায় ভরপুর। পার্কে অসংখ্য আমি একা ঘুরে বেড়াচ্ছে শূন্য কণ্ঠে। অফিসে এই চাকরি আমি ঘৃণা করি দেওয়ালে আঁচড় কাটছে। হাসপাতালে ভয় পাচ্ছি, কান্না শোনা যাচ্ছে। সবচেয়ে ভয়ঙ্কর, তার নিজের বোতল থেকে আমি তোমাকে মিস করি কথাটি বেরিয়ে এসে তার বাড়িতে মেঘলার মতো আচরণ করছে। সে রান্না করে, টিভি দেখে, কিন্তু মুখ নেই, শুধু শব্দ।
এক বৃদ্ধ কবি অভির কাছে এলেন। তিনি দেখতে পারতেন কথাগুলো। শব্দবতী আমার বোন ছিল। তিনি বললেন, সে ভুল করেছিল। সে ভেবেছিল কথাগুলো সংরক্ষণ করলে সমস্যা মিটবে, কিন্তু না, অব্যক্ত কথা কখনো সংরক্ষণ করা যায় না। এদের মুক্ত করতে হয়। কিভাবে? বলেন, শুধু বলেন। যে কথাটি বলা হয়নি তাকে বলার জায়গা দাও। তারা একটি অব্যক্ত কথার মুক্তি উৎসব আয়োজন করলেন। পদ্ধতি: প্রত্যেক একটি অব্যক্ত কথা লিখবে কাগজে। এটি একটি বেলুনে বেঁধে আকাশে উড়িয়ে দেবে এবং উচ্চস্বরে বলবে, আমি এটিকে মুক্ত করলাম। প্রথম দিন 100 মানুষ। দেখা গেল বেলুন উঠতেই অনেকের চোখের নিচের কালো দাগ হালকা হয়ে গেল। অনেকের বছর অবধি মাথা ব্যথা সেরে গেল। অভি বুঝল সবচেয়ে ভারী অব্যক্ত কথা সে নিজের বাবাকে বলেনি। তার বাবা মারা গেছেন 5 বছর আগে। শেষ দেখা হয়েছিল ঝগড়া করে। তিনি বলতে চেয়েছিলেন, আমি গর্বিত তোমার উপর, কিন্তু বলেননি। অভি বলতে চেয়েছিল, আমি তোমাকে ভালোবাসি বাবা, কিন্তু বলেনি। এক রাতে অভি বাবার ছবির সামনে বসে সব অব্যক্ত কথাগুলি বলল। আমি তোমাকে ভালোবাসি, আমি ক্ষমা চাই, তোমার কথা মিস করি, তুমি সঠিক ছিলে। পরের দিন সকালে অভি দেখল গ্রন্থাগারের সব বোতল ফাঁকা। সব কথা মুক্ত হয়ে গেছে। শুধু একটি বোতলে এখনো গোলাপি ধোয়া। অভি মেঘলাকে, আজও, এখনো। অভি মেঘলার বাসায় গেল। 2 বছর পর। দরজা খুলল মেঘলা। চোখে একই অব্যক্ত কথা, আমিও মিস করি। অভি বলল, আমার বলা বাকি আছে অনেক কথা। মেঘলা কেঁদে বলল, আমারও। তারা বসে সমস্ত অব্যক্ত কথাগুলি বলল, কাঁদল, হাসল। এরপর অভি গ্রন্থাগারের নাম বদলে দিল অব্যক্ত কথার মুক্তি কেন্দ্র। কথা বলার ঘর, যেখানে আপনি সেই ব্যক্তির ছবি সামনে বলতে পারবেন যা বলেননি। চিঠি লেখার স্থান, যে চিঠি আপনি কখনোই পাঠাবেন না সেটি লিখে এখানে পুড়িয়ে দিতে পারেন। ফোন বুথ, যেখানে আপনি ডিসকানেক্টেড নম্বরে ফোন করে বলতে পারেন যা বলতে চান। 1 বছর পর অভি আর মেঘলা বিয়ে করল। বিয়ের রিসিপশনে অভি বলল, আমি শিখেছি মানুষ মারা যায় না অব্যক্ত কথার অভাবেও, কিন্তু তারা মারা যায় ভেতরে। তাদের আত্মা ছোট হতে থাকে। চোখের আলো নিভে যায়, হাসি কৃত্রিম হয়ে যায়। আজ আমি রিকোয়েস্ট করব, যে ব্যক্তিকে ভালোবাসো তাকে বলো। যে ব্যক্তিকে হার্ট করেছ তাকে ক্ষমা চাও। যে কথাটি কালকের জন্য রাখবে সেটি আজ বলো, কারণ কাল হয়তো কালই আসবে না। এবং মনে রেখো,
সবচেয়ে বড় ভূত আমরা নিজেরাই তৈরি করি। যে কথাগুলো আমি বলি না সেগুলোই ফিরে আসে আমাদের ঘাড়ের নিঃশ্বাস হয়ে। বিয়ের শেষে সবাই আকাশে বেলুন উড়ালো। প্রতি বেলুনে একটি অব্যক্ত কথা। আকাশ হয়ে যায় গোলাপি, নীল, সোনালিতে ভরা, এবং দূরে শ্রীমতী শব্দবতীর আত্মা হাসে, কারণ তার গ্রন্থাগার শেষ পর্যন্ত খালি হয়েছে।